হাতে সময় এমনিতে একটু কম, তো আমরা শুরু করে দেব। যারা একটু পরে আসবেন হয়তো বা কিছু বিষয় মিস করবেন, ভিডিও দেখে নিতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখছিলাম এরপর থেকে আমরা আজকে দেখব, এবং শুরুতেই গত ক্লাসের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, সেই সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে একটু বলে ফেলবেন দ্রুত, অথবা যার বলার সুযোগ নাই লিখে ফেলবেন যে গত ক্লাসের প্র্যাকটিসগুলা করেছেন কিনা, প্র্যাকটিসগুলা করতে গিয়ে কোনো সমস্যা ফিল করছেন কিনা একটু শেয়ার করবেন প্লিজ। জি ভাই, এই গুণ ভাগ ভাগ ডিভাইড এগুলোর মধ্যে একটু সমস্যা আছে, মানে বুঝতে পারতেছি না কিভাবে করবো। আচ্ছা, যোগটা পারি, অন্যগুলো পারি না আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ভাইয়ের বিষয়টা দিয়েই শুরু করি। তো ভাই যোগ করে ফেলেছেন, কিন্তু গুণ ভাগ বিয়োগ এগুলা করতে পারেননি। তো ওকে, তাহলে আমরা যদি একটু দেখাই গতকালকে যেগুলো বিষয়গুলো দেখছিলাম, আমরা যোগ করেছিলাম কিভাবে সেটা আগে একটু খেয়াল করি। যোগ করার জন্য আমরা যেটা করেছি, বলছি যে ফর্মুলা লেখার জন্য সেটা যত ছোট ফর্মুলা হোক বা যত বড় ফর্মুলা হোক, এক্সেলে ফর্মুলা লিখতে হলে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পর তারপরে আমি আমার ফর্মুলা লেখা শুরু করব। তাহলে এইখানে আমি যদি আমার যোগের জন্য আমরা যেটা করছিলাম, 5 এবং 2 যোগ না করে এই সেলটার সাথে যোগ করেছিলাম এই সেলটাকে। এবার যদি আমি এন্টার চাপি তাহলে 5 আর 2 মিলে 7 হইল। আচ্ছা, আমার কথা কি মাঝে মাঝে কেটে কেটে যায়? এটা একটু ভাইয়া ঠিক আছে। আপনার স্ক্রিনটা আটকে রয়েছে ভাই। স্ক্রিনটা আটকে আছে। না, এটা হচ্ছে যে কি, ওই যে যে ভাইয়ারা বলতেছে তাদের নেট প্রবলেমের কারণে হচ্ছে, কিন্তু আমারটাতে ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। পুরো বাংলাদেশের নেট প্রবলেম, নেট একই রকম হবে না, এক এক জায়গায় নেটের অবস্থা এক এক রকম হবে। তো আচ্ছা, এখন ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা যোগ করার জন্য যেটা দেখলাম, আমাদের প্রথমে আমরা একটা ফর্মুলার জন্য আমরা যেটা করি সেটা ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দেওয়ার পর তারপরে আমরা ফর্মুলা লেখা শুরু করব। তাহলে ফর্মুলা মিন্স আমি এইখানে যাই লিখি, সবচেয়ে ছোট লিখি বা সবচেয়ে বড় লিখি, একই ঘটনা, আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে যোগের ফর্মুলা কি? যোগ একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার মাঝখানে যোগ যে চিহ্নটা আছে, সে প্লাস আইকনটা দিয়ে দিলে আমাদের যোগটা কাজ করে এক্সেলে। তাহলে আমরা সংখ্যাটাকে যোগ না করে আমরা বলছি যে সেলগুলাকে যোগ করতে। তাহলে G7 এর সাথে যোগ দিয়ে দিলাম আমরা G8, তাহলে আমার যোগ হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে লিখি সামেশন, এরপরে আমরা দেব ডিভাইড, তারপর মাল্টিপ্লাই, ডিস্ট্রাকশন। তাহলে সেম দুইটা সংখ্যার ভিতরে আমরা প্রথমে যোগ করলাম, এখানে আমি যদি ভাগ করে দেখাই তাহলে রেজাল্টটা কেমন আসে। অবশ্যই ইকুয়াল সাইন, তারপরে এইটার সাথে অর্থাৎ G7 এর সাথে আমরা ভাগ দেব G8, ব্যাস। 10কে ভাগ দিলাম 5 দিয়ে, 2 আসছে অ্যান্সার। একইভাবে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, গুণ করব। এই সেলের সাথে গুণ চিহ্নটা দিতে হবে, স্টার সাইন। এরপর আমরা G8টা দেখাই দিলাম, অর্থাৎ G7 এর সাথে G8টাকে আমি গুণ করে দেখালাম। ওকে, ডিস্ট্রাকশন বা মাইনাস যদি করতে চাই, একইভাবে ইকুয়াল সাইন, G7 থেকে মাইনাস করলাম আমরা G8, তাহলে 10 থেকে 5 মাইনাস হলো। আমি যদি এখান থেকে কোনো একটা সংখ্যা চেঞ্জ করি, আমি 100 করে দিলাম,
তাহলে কিন্তু নিচের সবগুলা রেজাল্ট চেঞ্জ হয়েছে। কারণ এক্সেলের মজার বিষয় হচ্ছে এটা, আমরা একবার একটা ফর্মুলা লিখে দেব, সেই সেম ফর্মুলাটা বারবার কাজ করবে। আমি যদি এইখানের সংখ্যাও চেঞ্জ করি, 10 করে দিলাম, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সব কয়টাতে চেঞ্জ আসছে আমাদের। আলাদা কিছু না, আমরা হচ্ছে শুধুমাত্র যোগের ক্ষেত্রে অটো সাম একটা অপশন দেখছিলাম, কারণ হচ্ছে যোগের ক্ষেত্রেই শুধুমাত্র হইতে পারে যে আপনার অনেকগুলা সেল একসাথে যোগ হইতে পারে। কখনো এরকম হওয়ার সম্ভাবনা নাই যে 10টা সেল একসাথে বিয়োগ হচ্ছে। বিয়োগ হয় সাধারণত 2টার ভিতরে। তো আপনার যদি 3টা বা 4টা হয়, তখন আপনার হচ্ছে এভাবে ধরে ধরে লিখে দিতে হবে। যোগের ক্ষেত্রে শুধুমাত্র অটো সাম নামে আমাদের একটা ফাংশন আছে, এই ফাংশনটা কাজ করে। বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু এভাবে কাজ করে না। ওকে, জি ভাই, যে ভাই প্রশ্ন করছিলেন, আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য, গতকালকে এই কথাগুলোই বলছিলাম। আর কোনো বিষয় আছে কিনা, বা এখনো বুঝতে পারেন নাই, আনক্লিয়ার এরকম নাকি? জাস্ট 2টা সেলকে যোগ করি বা বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, 2টা সেলের ভিতর করলেই হবে। আর কোনো ভাইয়ের কোনো সমস্যা? ঠিক আছে, সমস্যা না থাকলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার, সর্টিং, প্রপার, আপার, লোয়ার এবং ডেটের কিছু ব্যবহার দেখব। স্যালারি শিটের উপর একটা ছোট করে প্রজেক্ট করব ইনশাল্লাহ। সহজে বিষয়গুলা চিন্তা করতে হবে, কমপ্লেক্স কিছু না। যদি প্রথমে ফিল করেন যে এগুলো খুব কঠিন, তাহলে সামনে আগানো কঠিন হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে কোন একটা কন্ডিশনের উপর বেজ করে আমার ফরম্যাটিং হবে। ফরম্যাটিং কি সেটা আগে বুঝি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিং কি করতাম সেটা কি আপনাদের খেয়াল আছে কিনা? আমরা এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এইখানে এই লেখাটার ফরম্যাটিং কি? এই লেখাটার ফরম্যাটিং হচ্ছে এই লেখাটাকে আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এটাকে একটা কালার দিতে পারি। এইগুলাই তো এটার ফরম্যাটিং, তাই না? তো এই সেম ফরম্যাটিংটা আমরা করব কন্ডিশন ওয়াইজ, অর্থাৎ একটা কন্ডিশনকে বেস করে স্টাইলগুলো আলাদা হবে লেখার, বা সেলগুলোর স্টাইলগুলো আলাদা হবে, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। যদি আমরা একটু একবারে রিয়েল এক্সাম্পলে চলে যাই, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা এইখানে আছে, এইখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করব। তা আমি যদি এইখানে লিখে দেই 1500, ওকে, 1500টাকে আমরা ফরম্যাটিং করব। ফরম্যাটিং এর আগে আমাদেরকে, আমি যদি এরকম হয় যে এটাকে আমি হচ্ছে একটা ভিতরে কালার দিলাম এই রকমের, তারপরে ব্যাকগ্রাউন্ডের টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ভিতরের কালারটা একটু ব্ল্যাক দিই। তো এই যে কালারটা দিলাম এটা কিন্তু ফিক্সড, কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা এইভাবে দিতে পারি যে যদি এই সংখ্যাটা, এখানে এই রেজাল্টটা অন্য কোনো জায়গা থেকে আসতে পারে। ধরেন যে আমি এটাকে যদি আরো একটু ইজি করি, আমি লিখলাম যে 1000 আর এখানে লিখলাম 500। তা আমি এখানে সরাসরি ডিরেক্ট 1500 না লিখে আমি কি করলাম, আমি হচ্ছে অটোসামের মাধ্যমে এই দুইটাকে কানেক্ট করে দিলাম। তো আমি এইখানে বললাম যে এখনো পর্যন্ত যে স্টাইলটা আছে আমি সরাসরি জাস্ট বলে দিচ্ছি এখানের এই কালারটা এরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে। এই কথাটা আমরা এইভাবে না বলে এই রেজাল্টের উপর বেজ করে, যে এখানে যদি 1500 দুইটা মিলে 1500 হয়েছে, যদি এরকম আমরা বলি 1500-র উপরে হইলে একরকম কালার পাবে, 1500-র নিচে হইলে আরেক রকম কালার পাবে। এই যে এটা হচ্ছে কন্ডিশন, আমি স্পেসিফিক কিছু বিষয়ের উপর বেস করে এটার স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন অনেকের সময় এরকম হইতে পারে, সরি, যে সে মার্কস পাইছে 35, আরেকজন মার্কস পাইছে হচ্ছে 30, আরেকজন মার্কস পাইছে 80। তা আমাদের যারা 30 পাইছে তারা যেহেতু ফেইল, তাহলে তাদেরকে আমি রেড কালার দেব। আর যারা হচ্ছে 35 মানে 33 এর উপরে পাইছে, 33 সহ, তাদেরকে আমি কালার দেব, তারা পাস। এটা হচ্ছে আমার কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, যারা আনমিউট আছেন ভাই একটু খেয়াল রাখলে হবে, তাদেরকে একটু মিউট করে দেওয়া যেতে পারে। তাহলে আমরা যদি এই কাজটা করি সেটা কিভাবে করা যায়, আমরা হচ্ছে সবগুলা সিলেক্ট করলাম, এইটুকুর ভিতরে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করব। চলে আসছি আমি কন্ডিশনাল ফরম্যাটিং,
এখানে বেশ কয়েকটা রুলস আছে। আমরা এখান থেকে যদি খেয়াল করি, হাইলাইট সেল, টপ বটম রুলস, টপ 10, টপ 20, এভাবে আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। তারপরে হচ্ছে ডাটা বার্স আছে, কালার স্কেলস আছে, আইকন আছে, যে নেটওয়ার্ক কম পাইছে বেশি পাইছে এরকমের সুযোগ আছে। আমরা হাইলাইট সেলস দেখি, সবকিছু দেখা সম্ভব না, আমি জাস্ট একটু দেখাই দেব, আপনি একটু প্র্যাকটিস করলে হবে। তাহলে হাইলাইট সেল রুলস, এখানে যদি আসি, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন, অনেক অপশন আছে। তাহলে আমার কি দরকার, আমরা হচ্ছে গ্রেটার দেন যেগুলো আছে প্রথমে সেইরকম একটা অ্যাপ্লাই করব, তারপরে লেস দেন যেগুলো আছে সেইগুলোকে অ্যাপ্লাই করব একটা। তাহলে গ্রেটার দেন 33 অথবা 32 এর উপরে যেগুলো আছে সেইগুলোকে আমরা গ্রিন কালার দেব, আর 33 এর নিচে যা আছে সেইগুলোকে আমরা রেড কালার দেব। তো গ্রেটার দেন এই রুলসে যদি আসি, আমরা বলে দিলাম 32 এর উপরে। 32 এর উপরে মানে কিন্তু 33 থেকে শুরু। তাদেরকে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে কিছু বিষয় আছে, তাহলে আমরা গ্রিন ফিল দেই, এই যে গ্রিন কালার, অথবা এইখানে যে কয়টা আছে এই স্টাইল যদি ফরম্যাট না হয়, মানে পছন্দ না হয়, তখন আমরা কাস্টম ফরম্যাটে আসতে পারি। এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দিলাম হচ্ছে সবুজ, আর হচ্ছে ফন্টে এসে কালার দিয়ে দিলাম হচ্ছে আমার ইয়েলো। ওকে, এবং আমি ওকে করে দিলাম। তাহলে দেখেন তো, যেখানে আমার 33 এর উপরে আছে সেইগুলাই কিন্তু এই কালারটা পেয়েছে। আমি আরেকটা একসাথে অ্যাপ্লাই করে দিই, তাহলে বিষয়টা মজা হবে। তাহলে লেস দেন এটাও অ্যাপ্লাই করে দিই, তাহলে 33 এর নিচে যা আছে মানে 32 পর্যন্ত সেইগুলাকে আমরা কি করব, আমরা আরেকটা স্টাইল দেব, কাস্টম ফরম্যাট, ফিল, রেড কালার দেব, আর ফন্টের কালার দিয়ে দেব হচ্ছে ইয়েলো। ওকে, এবার দেখেন, তো যারা, আমি যদি এই মার্কসটা একটু চেঞ্জ করি, 35 আছে, আমি দিয়ে দিলাম 32, সে কিন্তু রেড হয়ে গেছে। এবং 30 আছে, তাকে যদি আমি হচ্ছে 80 করে দিই, সে কিন্তু গ্রিন হয়ে গেল। তো অটোমেটিক যারা পাস আছে তাদেরকে আমি গ্রিন কালার দেখাইলাম, আর যারা ফেল করেছে তাদেরকে আমরা রেড কালার দিয়ে ইন্ডিকেট করলাম। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা হইতে পারে সংখ্যা দিয়ে, অথবা স্পেসিফিক হইতে পারে যে এই লেখাগুলা যাদের আছে, যাদের নাম পুরুষ স্ত্রী ডিফাইন করার সময় আমরা বলে দিতে পারি এমডি যাদের নামের শুরুতে আছে তাদেরকে এক কালার দেব, তারপরে মিসেস যারা আছে তাদেরকে এক কালার দেব। সব অপশন আছে। এখন কন্ডিশন গুলো আস্তে আস্তে বুঝতে হবে যে আসলে কন্ডিশন গুলা কিভাবে কাজ করে। আমি আপনাকে এই বিষয়টা জাস্ট উপস্থাপন করলাম, কিছুদিন পরে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে আমরা যখন কন্ডিশন নিয়ে কাজ করবো। আমাদের আজকের ক্লাসে কন্ডিশন শুরু হয়ে যাবে, ইফ স্টেটমেন্টটা শুরু হবে। এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমরা কন্ডিশন গুলা পারফেক্টলি বুঝতে পারবো। এইটুকু যা বললাম, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আগে একটু শুনি। ভাই এখানের মধ্যে যদি আরো সংখ্যা বেশি হয় তাহলে আমি যদি কিছু সংখ্যাকে আলাদা করে যোগ করতে চাই তাহলে সেটা কি করা যাবে, পাশাপাশি কিংবা এই উপরে নিচে, এটা কি করার সুযোগ আছে? যেমন যেমন হচ্ছে যে কি, এই যে এখানে দেখা যাচ্ছে 1000 আছে, 500 আছে, আবার 1500 আছে। তো আমি কিন্তু 500টা বাদ দিয়ে 1000 এবং 1500কে যোগ করতে চাচ্ছি, সেটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, করা যাবে না কেন, আমি দেখাই। ধরেন যে আমি এইখানে দিলাম হচ্ছে 500, এইখানে দিলাম হচ্ছে 1000, সরি 100, এইখানে দিলাম হচ্ছে 300, এইখানে দিলাম 200। এখন আমি এইখানে একটা যোগ করতে চাই, অটোসাম দিলাম, অটোসাম দিয়ে বললাম যে ভাই আমি এই যে এইটা চাই, তারপরে এইটা চাই, এইটা চাই, মাঝখানের এইগুলো আর কিছু চাই না। বাস, এই যে এই কোনাকাঞ্চি থেকে যেইখান থেকে বলেন সেইগুলা ধরে সে যোগ করছে। স্পেসিফিক বিষয়টা এরকম না যে এই দুইটাকে আমার যোগ করতে হবে বা এই দুইটাকে যোগ করতে হবে, আপনি যেইগুলা দেখাই দিবেন সেইগুলাই যোগ হবে। আপনি কি এরকম কিছু বলছেন নাকি অন্য কিছু বলছেন? জি জি, এরকমই। কিন্তু দেখা যাচ্ছে যে কি এখানে তো সংখ্যা আছে পাশাপাশি, বা এখানে খালি আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে সংখ্যাগুলো সহ যোগ হয়ে যায়, এটা কারণটা কি? বা যে এখন পাশাপাশি যে সংখ্যাটা আছে এগুলো সব কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আচ্ছা, এখন আপনাকে খেয়াল করতে হবে যে আমি আসলে পাশেরটাকে যোগ চাই কিনা। জি চাইলে ভালো, না চাইলে একটু, ওই যে এটা এটা কিভাবে করলাম এটা একটু খেয়াল করেন। অনেকে এটা হয়তোবা বুঝবে না। এটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এটাকে আবার সিলেক্ট করি তাহলে এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। জি জি। তাহলে দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে হয়।
তাহলে দেখেন এখন কিন্তু এই দুইটা সিলেক্ট হয়েছে, আবার কন্ট্রোল চেপে আরেকটা সিলেক্ট করলাম, তাহলে আমার তিনটা একসাথে সিলেক্ট হইলো। অথবা আপনাকে এই যে লিখে দিতে হবে K8, D7, N8, এইগুলা লেখা তো কষ্টকর, আমরা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ধরে এগুলা এটা সহ দিয়ে দিলাম। কন্ট্রোল চেপে ধরে আপনি যেই কয়টাকে দিতে চান সেই কয়টাই আপনি এখান থেকে দিতে পারবেন। জি ভাই, শুক্রিয়া, বুঝতে পারছি। আর কারো কোনো বিষয়ে না থাকলে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের বারবার আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আজকে 100% বুঝলাম না তাহলে কি হবে, এটা কঠিন কিছু না। আমাদের ইনশাল্লাহ সামনে এই বিষয় নিয়ে আরো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট যখন করব সেগুলো আবার দেখবো ইনশাল্লাহ। তারপর এটা কঠিন কিছু না, আবার বলে দিলাম। তাহলে জিরো হয়ে গেছে, এখন দেখেন জিরো হওয়ার কারণে এই যে এটা হচ্ছে ক্লিয়ার, একসাথে দেখে ফেলি ক্লিয়ার বিষয়টা কি। এই যে ক্লিয়ার, এইখানে একটা অপশন আছে, ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার হাইপারলিংক, কত কিছু ক্লিয়ার আছে। তাহলে এই ক্লিয়ার গুলা বুঝতে হইলে আগে বুঝতে হবে ফরম্যাট কি, কন্টেন্ট কি, কমেন্টস কি, হাইপারলিংক কি। তো আমরা অত ঝামেলায় না যাই, তবে বিষয়গুলো কঠিনও না। যদি সংক্ষেপে একটু বলে দিই, আমি যদি এইখানে একটা লিখলাম 500 আর এখানে লিখলাম 200 বা 2000, এখন যদি আমি গতকালকেই বলছিলাম এটাকে দুইটা যদি একসাথে আমি ডিলিট করে ফেলতে চাই, মুছে ফেলতে চাই, মানে নট ডিলেট, ডিলেট হইলে সেল সহ ডিলেট হয়ে যায়, আমি যদি এই লেখাগুলো মুছে ফেলতে চাই তখন আমাদেরকে ব্যাক স্পেস চাপলে দুইটা একসাথে ডিলেট মুছে যায় না। ব্যাক স্পেস চাপলে শুধুমাত্র প্রথম ঘরটা যেখান থেকে আমি সিলেক্ট শুরু করছি সেটা শুধুমাত্র ডিলেট হয়। এর জন্য আমাদেরকে একটা অপশন বলছিলাম গতকালকে, ডিলেট বাটনটা আমরা প্রেস করতে পারি। ডিলেট বাটন প্রেস করলে আমাদের সব কিছু একসাথে ডিলেট হয়ে যায়। এবার আমি যদি এইখান থেকে সব ধরি একসাথে, ডিলেট বাটন প্রেস করলে ডিলেট হবে, অথবা এইখান থেকে ক্লিয়ার, ক্লিয়ার অল, একেবারে সব ক্লিন হয়ে গেল। এই কাজটা করা যায়। ওই যে ডিলেট বাটনের যে কাজ, ক্লিয়ার অল এর একই কাজ, আলাদা কোনো কাজ নেই। আর এখানে বাকি অপশন হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটসটা কেমন? ক্লিয়ার ফরম্যাটস ধরেন যে আমি এখান থেকে এটাকে আমি দিলাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস, আমি যে কন্ডিশনাল ফরম্যাটিংটা করছিলাম সেই ফরম্যাটিং গুলা ক্লিয়ার হইলো, লেখাগুলা কিন্তু মুছে যায় নাই। আমার মনে হলো যে একসময় এটা ফরম্যাটিং ঠিক ছিল, আবার এখন মনে হইতেছে যে না, আমার এই ফরম্যাটিং গুলা দরকার নেই। তখন আমি কি করলাম, ক্লিয়ার ফরম্যাটস, আমি এইখান থেকে যত ফরম্যাটিং দিছিলাম সেই ফরম্যাটিং স্টাইল গুলা দূর হয়ে গেল। এর বাহিরে আছে ক্লিয়ার কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে এই লেখাগুলা দূর হবে। আর এরপরে হচ্ছে ক্লিয়ার কমেন্টস, আমাদের এখানে কমেন্টস এর অপশন আছে, কোথায় যেন আছে এটা, যদি আমাদের খুব বেশি দরকার নাই, ইনসার্ট, পেজ লেআউট, রিভিউতে কমেন্টস আছে। এই যে কমেন্ট করার সুযোগ আছে, যে এটার ভিতরে আমি একটা কমেন্ট করে রাখলাম। তো কমেন্ট যদি থাকে কোথাও সেটাকে ডিলিট করার অপশন আছে এখান থেকে। আর হাইপারলিংকটা হচ্ছে আমাদের ওয়ার্ডে আপনারা দেখে থাকবেন হয়তো, এই যে হাইপারলিংক করা যায়। যেমন হচ্ছে এই সিলেবাসটা যখন করা 2018 সালে মেবি লাস্ট আপডেট, তো এইখান থেকে ক্লিক করলে সেই সিলেবাসের এইখানে চলে আসতো। এখন কাজ করতেছে না, কারণ হচ্ছে ওইটা অনেক আগের ভার্সন, 2007-এর ভার্সনে হয়তো বা করা। তো এই লিঙ্ক করা ছিল, ইন্টারলিঙ্ক, এখানে ক্লিক করলে 4th ক্লাসে চলে যাইতো, আবার 4th ক্লাসে ক্লিক করলে সিলেবাসে চলে আসার সুযোগ ছিল। এটাকে বলে হাইপারলিঙ্ক। একটার সাথে আরেকটা, হাইপারলিঙ্কের পরিধি শুধু এইটুকু না, হাইপারলিঙ্কটা আরো বেশ কিছু কাজ করা যায়। তো সেই জায়গা থেকে যদি হাইপারলিংক থাকে, সেই হাইপারলিংকও ডিলিট করার সুযোগ আছে আমাদের হোম থেকে, ক্লিয়ার হাইপারলিংকস, এই অপশনটা। ওকে, ক্লিয়ার করা খুব কঠিন কিছু না আমার মনে হয়, জাস্ট সিলেক্ট করবেন, ক্লিয়ার করবেন, যা ইচ্ছা। এবার আসেন সর্টিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই সর্টটা আমাদের কাজে লাগে। আমরা যদি নতুন একটা ইয়া নিয়ে নিই, আমি এখানে লিখলাম হচ্ছে, এখানে একটা বিষয়, ওই যে আপনি যেটা দেখালেন হাইপারলিংকের মধ্যে একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা একটু যদি আরেকটু দেখাতেন। আসলে আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের এই যে রিপোর্টের মধ্যে আছে, বা আমরা যে বার্ষিক রিপোর্ট করি, 45 পেজের একটা পেজ দেখা যাচ্ছে দেখি প্রথম পেজ থেকে একটা ক্লিক করলে সেটা আমরা 45তম পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওইখানে কাজ করে, আবার ওইখানে কাজগুলো দেখা যাচ্ছে দেখি প্রথম পেজে চলে আসতেছে। হ্যাঁ, আমি বারবার শিখতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবে, অনেকবার ট্রাই করছিলাম, কোনোভাবে আসে না। কিন্তু আপনি দেখেন, দেখা যাচ্ছে যে আপনি 4th ক্লাসে ক্লিক করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই যে সিলেবাসে চলে গেলেন। এটা ঠিক আছে, একটু যদি দেখা তাহলে যায়। আমাদের এটার নাম দিই তাহলে একটা রিনেম, এটা হচ্ছে ফার্স্ট পেজ। আর একটা করি আমরা 2-3টা পেজ দেখাইলে আপনি সব পারবেন, কঠিন জি জি কিছু না। জি 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 ভাই।
সেকেন্ড পেজ, তারপরে আমরা হচ্ছে এখান থেকে থার্ড পেজ দিই। তাহলে আমরা একটা পেজ থেকে যাতে ক্লিক করলে আরেকটা পেজে যাইতে পারি সেই চেষ্টাটা আমরা করব। তাহলে আমি এইখানে লিখলাম হচ্ছে ফার্স্ট পেজ। তাহলে এটা আমার ফার্স্ট পেজ, এটা ইন্ডিকেট করতেছে। বাকি আমি দুইটা বাটন এখানে করি, এটা হচ্ছে সেকেন্ড পেজের বাটন। আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আমরা জাস্ট এই দিলাম পেজ, ডান। তাহলে সেকেন্ড পেজে আমি কি করব, এটা হচ্ছে বলে দিলাম যে এটা আমার সেকেন্ড পেজ, যাতে আমরা বুঝতে পারি যে আমরা সেকেন্ড পেজে আসছি। আর এখানে দুইটা বাটন দিলাম, ফার্স্ট পেজের বাটন আর একটা বাটন দিলাম হচ্ছে থার্ড পেজের। থার্ড পেজে এসে বললাম যে এটা আমার একটা থার্ড পেজ, আর এখানে আমি একটা বাটন দিলাম হচ্ছে ফার্স্ট পেজের আর একটা বাটন দিলাম হচ্ছে সেকেন্ড পেজের। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি লিংক করাইতে চাই ফার্স্ট পেজ সেকেন্ড পেজ, যেহেতু আমি এটাকে লিংক করাবো, আমাদের চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে হাইপার লিংক। হাইপার লিংকে আসার পর এখন কি অপশন আছে আমার এখানে খেয়াল করি একটু। এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, যদি আমি কোনো ওয়েবসাইটের সাথে কানেক্ট করাই দিতে চাই সেই অপশন আছে। প্লেস ইন দিস ডকুমেন্ট, এই ডকুমেন্টের কোন একটা প্লেসে নিয়ে যাবে। তাহলে আমার তো সেটাই দরকার। আমার এখানে তিনটা পেজ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই যে আমি নিচে এইভাবে লেখার কারণে কিন্তু এখানে এইভাবে শো করতেছে। এখানে যদি আমি অন্য কিছু লিখতাম তাহলে অন্য কিছু শো করতে। তাহলে আমি লিংক করব কিসের জন্য, আমি সেকেন্ড পেজের সাথে লিংক করব। তাহলে জাস্ট সেকেন্ড পেজটা সিলেক্ট করে ওকে দিয়ে দেই, ডান। এবার যদি আমি থার্ড পেজটাকে, আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। দেখেন এখন কিন্তু মাউসের কার্সর আর আইকন চলে আসছে, হ্যান্ড আইকনটা। আমি যদি এটাতে ক্লিক করি এই যে সেকেন্ড পেজে চলে আসছে। একইভাবে সবগুলাতে আমি জাস্ট লিংকটা করাই দেব, হাইপার লিংক। এটা যেহেতু থার্ড পেজ, থার্ড পেজের সাথে লিংক করে দিলাম, ওকে। সেকেন্ড পেজে আসি, লিংক করাবো এটাকে ফার্স্ট পেজের সাথে, হাইপার লিংক ফার্স্ট পেজ, ওকে। এটার সাথে আমি লিংক করে দিলাম থার্ড পেজের, থার্ড পেজে আসলাম, লিংক করাই দেব হচ্ছে ফার্স্ট পেজের সাথে, এটাকে লিংক করাই দেব সেকেন্ড পেজের সাথে। তাহলে আমার প্রত্যেকটার সাথে, যেহেতু আমি প্ল্যান করে ফেলছি যে এটা এইভাবে এইভাবে কাজ করবে, এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিংক আছে। আমরা চাইলে যে কোনো পেজ থেকে আরেক পেজে যাইতে পারি। তাহলে আমি থার্ড পেজে আছি, আমি যদি ফার্স্ট পেজে যাইতে চাই জাস্ট এটাতে ক্লিক করি, ফার্স্ট পেজে চলে আসলাম। এখন ফার্স্ট পেজ থেকে যদি সেকেন্ড পেজে যাইতে চাই সেকেন্ড পেজে চলে আসলাম। এখান থেকে যদি আবার থার্ড পেজে যাইতে চাই সেখানেও চলে আসলাম। জাস্ট ইন্টার কানেকশনটা হয়ে গেল আমাদের লিংকের কারণে, হাইপার লিংকের মাধ্যমে। সিম্পল, কঠিন কিছু না। আর কোনো বিষয় বা এটা এটা ভাই এখানে তো ওই যে আমরা পেজটা কানেকশন করলাম, ঠিক আছে, কিন্তু প্রথম পেজের মধ্যে দেখা যাচ্ছে যে কি আমাদের অনেকগুলা কাজ থাকে, প্রায় 20-25টা কাজ থাকে। তো 20-25টা দেখা যাচ্ছে যে কি হয়, দেখা যাচ্ছে যে 1 থেকে 4-5 এই কলাম বা রুল পর্যন্ত হচ্ছে যে একটা পেজের কাজ থাকে। তারপর হচ্ছে যে একই পেজের মধ্যে আবার কতগুলা রুলের মধ্যে আবার কিছু 2 নম্বর পেজে কাজ থাকে। এভাবে করে এটা কিভাবে করে কানেকশন করে দেওয়া যায়? আমি কি এক্সাক্ট বুঝতে পারছি? স্পেসিফিক কোন একটা পয়েন্টে আমি এইখান থেকে ধরেন ইন্টার কানেকশন ইন পেজ, মানে নিজের পেজের ভিতরে কানেকশন হওয়া যায়। যেমন ধরেন যে আপনি ফার্স্ট পেজের সেকশন করলেন, ফার্স্ট পেজের এইখানে আমার অনেকগুলা লেখা আছে, আবার এরপরে নেক্সট সেশন শুরু হয়েছে ধরেন যে অনেক নিচে গিয়া এইখানে, তখন আমি কিভাবে করব? এখন এইখানে তো সরাসরি আমার শীটে নিয়ে আসলো। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে ওই জায়গাটা চিহ্ন দিব, বুকমার্ক বলে এটাকে। বুকমার্ক করার পর তারপর আমি সেটা দেখাই দেব, ঠিক আছে? তাহলে আমার বুকমার্কটা কোথায় আছে সেটা আমরা দেখব। হাইপারলিংকস, আমার বুকমার্ক, এক্সেলে বুকমার্ক কোথায়? ওয়ার্ডে তো খুব সহজে বুকমার্ক দেখা যায়। পেজ লেআউট, পেজ লেআউটে না, ইনসার্টে বুকমার্ক থাকার কথা ছিল। তাহলে আমরা যদি এক্সিস্টিং বুকমার্কস, ডিফাইন নেম, আচ্ছা এইখানে বুকমার্কটা কোথা থেকে করে সেটা আমার স্মরণ নেই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। বুকমার্কটা করতে হবে, আমরা যদি ওয়ার্ডে একটু দেখাই, কনসেপ্টটা সেম, জাস্ট এক্সেলে জায়গাটা খুঁজে বের করতে হবে। ধরেন যে ওয়ার্ডে তো আর আলাদা শীট নাই,
জি জি ভাই। ওয়ার্ডের কনসেপ্টের মতোই হবে ঘটনাটা। আমি ধরেন যে এখানে লিখলাম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, আর একটা লিখলাম হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। তাহলে আমি ফার্স্ট চ্যাপ্টারটা লিখলাম হচ্ছে একেবারে 5 নাম্বার পেজে এসে, উপরে কিন্তু অনেকগুলো পেজ আমি রাখছি। তাহলে আমি জি এখানে এসে লিখলাম ফার্স্ট, সরি, চ্যাপ্টার, আর আরো নিচে এসে আমি সেকেন্ড চ্যাপ্টার করলাম। তাহলে এই জায়গাটাকে প্রথমে আমাকে চিহ্ন দিতে হবে, এটা আমার সেকেন্ড চ্যাপ্টার, আর ওইটাকে আমার চিহ্ন দিতে হবে, হ্যাঁ এটা আমার ফার্স্ট চ্যাপ্টার। তো এটাকে সেকেন্ড চ্যাপ্টার হিসেবে বুকমার্ক করার জন্য আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট, ইনসার্ট থেকে আমার এই যে বুকমার্ক, বুকমার্কে বলে দিলাম হচ্ছে এটা আমার সেকেন্ড চ্যাপ্টার। জি জি ভাই, ওকে, বুঝতে পারছি। আমি অ্যাড করে দিলাম। আর এইখানে এসে ফার্স্ট চ্যাপ্টারটাকে বুকমার্ক করে দেব আমি, বুকমার্ক, এটাকে বললাম হচ্ছে ফার্স্ট অ্যাড। এবার আমি চাইলে এটাকে লিংক করতে পারি, যেমন ফার্স্ট চ্যাপ্টারের সাথে লিংক করে দিলাম, হাইপার লিংক। বুকমার্কে এসে এই যে দেখেন আমার ফার্স্ট সেকেন্ড নামে দুইটা বুকমার্ক এখানে পাওয়া যাচ্ছে, কারণ জি আমি জি ভাই। অলরেডি তৈরি করছিলাম। ওকে, আর সেকেন্ড চ্যাপ্টারে এসে আমি হাইপার লিংক করলাম বুকমার্কের সাথে সেকেন্ড। ওকে, তাহলে এখন আমার অটো কাজ করবে। এটা যদি আপনি পিডিএফ করে ফেলেন, পিডিএফ এ কিন্তু এটা কানেকশনটা থাকবে, কানেকশনটা লস হয় না। আমি সেকেন্ড চ্যাপ্টারে ক্লিক করলাম, এই যে সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছে, একবার 10 নম্বর পেজে কিন্তু চলে আসছে একবার ডিরেক্ট। আবার যদি আমি ফার্স্ট চ্যাপ্টারে যাই, ফার্স্ট চ্যাপ্টারে চলে আসছে। তো এক্সেলেও এরকম একটা অপশন আছে, বুকমার্কটা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আছে, কোথাও একটা আছে, খুঁজতে পাওয়া যাবে জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আর কারো কোনো বিষয় আছে? বিষয় না থাকলে আমরা কিন্তু সামনে আগাবো, কারণ আমাদের আস্তে আস্তে একটু গভীরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সর্টিং, সর্টিং দেখার জন্য আমরা আগাচ্ছিলাম। সর্টিং বিষয়টা কি? সর্টিং এর মজার উদাহরণ হচ্ছে আমাদের ডিকশনারি। ডিকশনারিতে আমরা হচ্ছে দেখি আমরা শব্দগুলো আসলে কিভাবে খুঁজি। এই লাখ লাখ শব্দ, এই শব্দগুলা থেকে আমি শব্দটা খুঁজি মূলত হচ্ছে অ্যালফাবেটিক্যাল সর্টিং এ ওইটা তৈরি করা হয়েছে। এ থেকে শুরু করে প্রথমে এ, তারপরে হচ্ছে এ এর পর পরের অক্ষরটা খেয়াল করছে তারা, তারপরে হচ্ছে যদি এ দুইটা এ মিলে যায় তখন থার্ড, অর্থাৎ আমি যদি একটু দেখাই, রুহুল লিখলাম আমি, আর লিখলাম হচ্ছে করিম, স্ল্যাশ পড়ে গেল কেন আবার, তারপরে লিখলাম হচ্ছে শাকিল আর হাবিব। এটাকে যদি আমি অ্যালফাবেটিক্যাল সর্টিং করতে চাই এ টু জেড অ্যাসেন্ডিং ওয়েতে, তখন কি হবে, অক্ষর অনুযায়ী এইচ অক্ষরটা যেহেতু শুরুর দিকের, এস, কে এবং আর এর তুলনায় তখন আমার এই এইচটা শুরুতে চলে যাবে। এইটা হচ্ছে আমাদের সর্টিং এ টু জেড। অথবা আমি যদি এখানে করি 5 6 9 8 1 3 4, এটাকে যদি আমি সর্টিং করি তখন কি হবে, আমি এ টু জেড করলে একটা শুরু হবে, তারপরে 3 আসবে, তারপরে 4, তারপরে 5 6 8 9, এভাবে হবে। এইটাই সর্টিং। সর্টিংটা আলাদা কিছু না, সিম্পল একটা বিষয়। আমি যদি এটাকে সর্টিং করি এবার, হোম, হোম থেকে আমার সর্ট, এই যে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় দিয়ে দিলাম। এখন দেখেন 1 3 4 5 6 8 9। অথবা আমি যদি এখান থেকে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে 9 8 6 5। একইভাবে আমি যদি এইখান থেকে, এখন আর দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট আসে নাই, তখন এ টু জেড দেখাচ্ছে, কারণ এখানে এইগুলা টেক্সট, এইগুলা নাম্বার না। তাহলে আমি এখান থেকে এ টু জেড যদি দেই, তাহলে হাবিবটা আগে আসছে, করিম, রুহুল, শাকিল এগুলো পরে আসছে। আবার জেড টু এ দিলে তখন শাকিলটা আগে আসছে, কারণ জেড এর থেকে শুরু করলে এসটাই প্রথম দিকে পড়ে। সর্টিং সিম্পল। এগুলার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা ভবিষ্যতে দেখবো, বাট আপনাদের জেনে থাকা দরকার যে সর্টিং বলতে একটা বিষয় আছে এবং এটা এইভাবে কাজ করে। ভাই কারো এক কোনো ভাই একজনের নাম যদি দেখা যাচ্ছে যে কি, এই যে আমরা যে প্রেজেন্টেশনটা নেই অনেক সময় অ্যাটেন্ডেন্স যেটা নেই, এই অ্যাটেন্ডেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে একজনে 30 দিনে 30 দিন ক্লাস উপস্থিত ছিল, তাহলে কি তার নাম কি 30 বার একটা আসে? সেটা আমি অবশ্য ভুলে গেছি, এই অনেকবার বের করছিলাম। আপনি যদি দেখাই দিতেন। আবার একটু যদি বলেন। জি, যে আমরা হচ্ছে যে কি ওই যে গুগল ফর্মের মধ্যে যে অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, নিই, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে কি এই এই শীটের মধ্যে দেখা যাচ্ছে যে একজনের নাম 10 বার আসছে আর একজনের নাম 20 বার আসছে। তাহলে দেখা যাচ্ছে
সেই তো 20 দিন উপস্থিতি হচ্ছে কি 20 দিনে দিছে, কিন্তু তার নামগুলো হচ্ছে আমি একসাথে এক জায়গায় নিয়ে আসতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার নিয়ে আমাদের মনে হয় আলাদা একটা ক্লাস আছে, সমস্যা নাই, আমি একটু দেখাই। আচ্ছা ঠিক ধরেন আছে যে ভাই, তাহলে আমরা ওদিকে যাবো, সমস্যা নাই। জাস্ট সংক্ষেপে একটু দেখাই। করিম, শাকিল, আবার আসছে ধরেন যে করিম, আবার করিম আসছে, বা শাকিল আসছে, বা হচ্ছে সাকিব আসছে, আর হাবিব আসছে, আসছে। তাহলে এইখানে করিমটা কিন্তু 2বার আসছে, জি সাকিব আসছে, শাকিল আসছে। তো এখন যদি ওভারঅল এইখান থেকে এইগুলাকে আপনি ফিল্টারিং এর আন্ডারে ফেলে দেন, ফিল্টার, তাহলে এখন আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। সব অফ করে দিলাম, আমি শুধুমাত্র করিম যেটা আছে করিমটাকে অন করে দিলাম। দেখেন শুধু করিমটা 2বার আসছে। আর যদি আপনি চান যে করিমটা বাদ, এখানে আরো বেশ কিছু অপশন আছে। আমাদের কাস্টম সর্টিং এর ব্যবস্থা আছে, যে আমরা শুধুমাত্র ইউনিক বিষয়গুলো নেব। এখানে ডুপ্লিকেট যা হয়েছে ডুপ্লিকেট সব বাদ, সেই অপশনও আছে। তো জাস্ট এটা ফিল্টারিং এর অপশন, ফিল্টারিংটা আমরা আলাদা একটা ক্লাসে দেখবো ইনশাল্লাহ। জি ভাই জাস্ট এইটুকু ইনশাআল্লাহ। দেখায় রাখলাম যে এইখানে ফিল্টারিং থেকে এই বিষয়টা করা যাবে, কমপ্লেক্স কিছু না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ছোটখাটো কিছু ফাংশন আছে, এগুলা একটু টুকটাক দেখে ফেলি। এগুলা খুব ম্যান্ডাটরি না, বাট হচ্ছে এক্সেল যে কতটা পাওয়ারফুল আপনাকে ইন্সপায়ার্ড করবে এই বিষয়গুলা। প্রপার, প্রপার হচ্ছে আপনি এখানে লিখলেন হচ্ছে হাবিব, এখানে লিখলেন করিম। এখন এইগুলা তো ছোট হাতের। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ করতাম, লেখাগুলাকে যদি বড় হাতের করতে চাই, তখন আমাদের এখানে 5টা কেস ছিল। 5টা কেস, এই যে 5টা কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ এবং টগল কেস। অর্থাৎ আমি লেখাগুলাকে ছোট হাতের ছিল সবগুলাকে চাইলে বড় হাতের করে ফেলতে পারি, অথবা শব্দগুলার প্রথম অক্ষর বড় হাতের করতে পারি। এই অপশনগুলা, যেমন আমি যদি লোয়ার কেস করে দিই, এই যে সিটা বড় হাতের ছিল, এটাও সহজ ছোট হাতের হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে আপার কেস করে দিই, একবার সব বড় হাতের হয়ে গেল। তো এই কাজগুলা করার জন্য এক্সেলের ছোটখাটো কিছু ফর্মুলা আছে। যেমন প্রপার, প্রপার দিলে কি হবে, এটা হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষরটা সে বড় হাতের করে ফেলবে অটোমেটিক। তাহলে আমি যদি এটাকে একটু জাস্ট এইখানে দেখাই, ইকুয়াল, এখন প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রেই আমি জাস্ট ফর্মুলার নামটা যদি মনে থাকে আমি একটু লিখে দিতে পারি, অথবা আমাদেরকে ফর্মুলাতে যাইতে হবে, ফর্মুলাতে গিয়ে এটা খুঁজে বের করতে হবে। দেখেন আমি যদি এখানে আসি, এই যে প্রপার নামে একটা ফর্মুলা কিন্তু আমাদের আছে। তার চেয়ে বেটার এত কষ্ট করে ওইখানে না খুঁজে আমাদের প্রয়োজনীয় যে কটা ফর্মুলা লাগে এইগুলা যেহেতু আমরা ক্লাসে দেখে ফেলবো, আপনি এখানে চাইলে খুঁজে পাবেন। একটু নামটা মনে রাখলে সহজ হয়ে যায়, দ্রুত হবে। তাহলে আমি প্রপার লিখলাম, লিখে ট্যাব চাপতে হবে। দেখেন, খেয়াল করেন এখানে অনেকেই ভুল করে। প্রপার লিখলাম, এই যে সব পুরাটা আমি কিন্তু লিখি নাই, জাস্ট প্রপার লিখলাম, লিখে ট্যাব চাপলাম। এখন আমি কোন টেক্সটটাকে প্রপার করতে চাই, এই টেক্সটটাকে আমি প্রপার করতে চাই। এখন এইখানে আরেকটা ঝামেলা করে সবাই, সেটা হচ্ছে আমি ব্র্যাকেট কিন্তু এখানে শুরু হয়েছে, এই ব্র্যাকেটটা শেষ করে না, শেষ না করলে একটা ঝামেলা হয়, ব্র্যাকেটটা আমি শেষ করতে হবে। তাহলে প্রপার নামে একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটার ভিতরে আমি লিখে দিলাম C7, মানে এই ঘরটার প্রপার ফরম্যাট কি হয় সেটা সে আমাকে দেখাবে। তাহলে দেখেন, হাবিবের এই ছোট হাতের ছিল, সে কি করলো, বড় হাতের করে ফেললো। আপার যদি দেখি একই অবস্থা, আপার লিখে দেব আমরা, লিখে এই ঘরটাকে দেখাই দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। করিম সব ছোট হাতের ছিল, সে বড় হাতের করে ফেললো। আমি যদি এই করিমেরই লোয়ার কেস চাই, লোয়ার লিখে দিলাম, এই করিমটা দেখাই দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ও, করিম তো এমনিতেই ছোট হাতের ছিল, এখানে যদি আমি সব বড় হাতের করি, তাহলে দেখবেন যে সে তাও ছোট হাতেরই রয়ে গেছে, কারণ হচ্ছে সে লোয়ার কেসে আছে। অথবা আমি যদি আবার একটু দেখাই এটাকে, লোয়ার করিম, দেখেন সব ছোট হাতের। তাহলে টেক্সট কেন্দ্রিক এই ফাংশনগুলো আপনার মাঝে মাঝে লাগতে পারে, নট ম্যান্ডেটরি, বাট এক্সেলের ভিতরে এই অপশনগুলো আছে, আপনাকে একটু স্মরণ করাই দিলাম। এক্সেলের আমরা যখন লার্নিং এক্সেল শিখছি, তখন প্রায় 350 ফর্মুলা শেখার চেষ্টা করছিলাম। আপনাদের কিন্তু এতগুলা লাগবে না, 15 থেকে 20টার রেগুলার ফর্মুলা সর্বোচ্চ গেলে এইগুলার ভিতরে শেষ হয়ে যায়। তাহলে এক্সেল খুবই পাওয়ারফুল, এটা একটু মাথায় রেখে আপনি যদি এটাকে একটু হায়ার স্টাডি করতে চান, খুবই সুযোগ আছে। প্রয়োজনে আমি হচ্ছে একটা চ্যানেল আপনাদেরকে সাজেস্ট করবো শেষের দিকে, যে চ্যানেলে আপনি যদি রেগুলার একটু ভিডিও দেখেন, অ্যাডভান্স অনেক বিষয় শেখা যাবে ইনশাল্লাহ। নাও টুডে, এই 2টা অপশন আমাদের খুব বেশি কাজে লাগে। ইজ ইকাল টু নাও, এটা যদি দেই তাহলে আমার কি হয়, দেখেন আমি এন্টার চাপলাম। এই যে আরেকটা মজার বিষয় আসছে, অনেক সময় দেখবেন যে আপনার হ্যাশ 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 চলে আসছে। ঘটনা কি, ভয় পাওয়ার কিছু নাই। এটার মানে হচ্ছে এটার ভিতর যে লেখাটা আছে সেই লেখাটা এইখানে জায়গা পাচ্ছে না, এই কারণে সেইভাবে দেখাচ্ছে।
আমি যদি এটার এই ঘরের জায়গাটা একটু বড় করে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে কি আছে। তাহলে আমি এটাকে একটু বড় করে দিই, এখন দেখা যাচ্ছে যে আসলে এখানে কি লেখা, যে আমাদের নাও একেবারে আজকের ডেট এবং সময়টা সহ এখানে চলে আসছে। যদি আমি টুডে দেই, টুডে ফাংশনটা, টুডেটাকে দিয়ে ক্লোজ করলাম, তাহলে আজকের ডেটটা শুধু চলে আসছে। তাহলে নাও এর মাধ্যমে আজকের ডেট এবং টাইম দুইটাই পেলাম, আর টুডের মাধ্যমে আজকের ডেটটা শুধু পাইলাম। মজার বিষয় হচ্ছে কষ্ট করে আপনার নাও এবং টুডে লিখতে হয় না, সংক্ষেপে শর্টকাট হচ্ছে কন্ট্রোল সেমিক্লোন। এটা যদি চাপেন আপনি শর্টকাটে আপনার ডেটটা পেয়ে যান, আর কন্ট্রোল শিফট সেমিক্লোন যদি চাপেন তাহলে আপনি আপনার টাইমটা পেয়ে যান। এটা খুব ইন্টারেস্টিং, আপনাকে কষ্ট করে নাও টুডে মনে রাখার দরকার নেই। কন্ট্রোল ক্লোন ফর টুডেজ ডেট এবং কন্ট্রোল শিফট ক্লোন এখনকার সময় আমি এর মাধ্যমে বের করতে পারি। ওকে, টুকটাক বিষয় মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই, শেখা যেতে পারে। প্রজেক্ট অন স্যালারি শিট, আমরা একটা ছোট করে স্যালারি শিট তৈরি করব আজকে। ঠিক আছে, আমরা হচ্ছে নতুন একটা ইয়াতে আসি। আমরা এখনো পর্যন্ত যা যা শিখলাম সেইগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এই স্যালারি শিট। ওকে, তাহলে স্যালারি শিটের জন্য আমাদের কি কি দরকার হয়? আমাদের দরকার হয় হচ্ছে একটা সিরিয়াল, তারপরে হচ্ছে আমি একটা নেম দেব, কার মানে এমপ্লয়ীদের নেম, তারপরে হচ্ছে তার ডেজিগনেশন নেওয়া যাইতে পারে, তারপরে তার বেসিক স্যালারিটা আমাদের থাকবে, বেসিক স্যালারি। ওকে, আর বাকি বিষয়গুলো আপনাকে ক্যালকুলেশন করতে হবে, একটা কন্ডিশন দেওয়া থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তারপরে হচ্ছে টিফিন কেন্দ্রিক টাকা পয়সা দিতে পারে, তারপরে দিতে পারে হচ্ছে কি হইতে পারে, অ্যাডভান্স নিতে পারে অনেকে, প্রভিডেন্ট ফান্ড কিছু টাকা যুক্ত হইতে পারে, তারপরে আমাদের যুক্ত হইতে পারে হচ্ছে টোটাল। সর্বশেষ আমরা দেখবো যে তার টোটাল কত টাকা আসলো, একটু ঠিক করে নেই। এবং এইখানের এইগুলাকে আমি টোটালি একটু মার্জিন সেন্টার করে ফেললাম, এইখানে লিখলাম হচ্ছে স্যালারি শিট। ওকে, স্যালারি শিটটাকে আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, এবং টেক্সট কালারটা আমি ইয়েলো করে দিলাম। তাহলে সিরিয়ালে আমি জাস্ট 1 থেকে 10 পর্যন্ত নিয়ে নেই, নাম দিলাম একটা করিম, শাকিল, হাবিব। এই নামগুলো আমার কি খুব বেশি পছন্দ নাকি? ইব্রাহিম, ইসমাইল। ওকে, সেম নামগুলো আমি প্রয়োজনে আর কিছু ডুপ্লিকেট করতে পারি, ওইগুলা দরকার নাই। ডেজিগনেশন সিইও, তারপর হচ্ছে ডেভেলপার, ডিজাইনার, তারপরে মার্কেটিং ম্যানেজার, অ্যাকাউন্টস। ওকে, এগুলাকে আমি আবার একটু ডুপ্লিকেট করে ফেলি। বেসিক স্যালারিটা আমাদের এখানে দেওয়া থাকবে, বাকিগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে নিজেদেরকে। তো বেসিক স্যালারি সিইওর 50,000 টাকা দিয়ে দিলাম, ডেভেলপারের 45,000, ডিজাইনারের 35,000, ম্যানেজারের 40, অ্যাকাউন্টসের 42, এই সিইওর 78,000, এই ডেভেলপারের 98,000, এই ডিজাইনারের 45,850, এবং এই ম্যানেজারের হচ্ছে 36,785, এবং সর্বশেষ এই অ্যাকাউন্টসের হচ্ছে 12,580। এই রকমের
এইটুকু জিনিস আপনি পেয়ে যাবেন আপনার অফিস থেকে, বাকি জিনিসটুকু আপনাকে ফিল আপ করতে হবে নিজের মতো করে এক্সেলের ফর্মুলাগুলো ব্যবহার করে। তো কন্ডিশন দেওয়া থাকতে পারে যে আপনি এটা বাকিটুকু কিভাবে কাজ করবেন। কন্ডিশন হইতে পারে হাউস রেন্ট আমাদের টোটাল স্যালারির, আমরা যদি এখানে একটু নোট রাখি তাহলে সুন্দর হবে। এত দূরে চলে আসছি, তাহলে আমরা হাউস রেন্ট হবে টোটাল স্যালারির 15%। তারপরে হচ্ছে আমার কি কি আছে, মেডিকেল অ্যালাউন্স, এটা হবে টোটাল স্যালারির 10%। তারপরে আমার টিফিন সবার একই রকম 150 টাকা অথবা হচ্ছে 80 টাকা, সবাইকে 80 টাকা দেওয়া হবে, এটা আর পার্সেন্টেজ না। অ্যাডভান্স যে যতটুকু নিবে সেটাই। প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকের কাছ থেকে 7% প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়া হবে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রথমে আমাদেরকে টোটাল বেসিক স্যালারির 15%টা আমাদেরকে হাউস রেন্টে বসাইতে হবে। তারপরে মেডিকেল অ্যালাউন্স হিসেবে আমাদেরকে 10% এখানে বসাইতে হবে, টিফিন হিসেবে সবাইকে 80 টাকা দিতে হবে, আর প্রভিডেন্ট ফান্ড হিসেবে সবার 7%টা এখানে উঠাইতে হবে। তারপরে টোটালটা আমরা ক্যালকুলেশন করব, কোনটা যোগ হয় কোনটা বিয়োগ হয় এই বিষয়টা পরে করব। আচ্ছা, হাউস রেন্ট আমাদের হচ্ছে 15%। পার্সেন্টেজ কিভাবে বের করি আমরা এটার, এই 50,000 টাকার 15% কত হয় সেটা আমরা যদি বের করতে চাই, অবশ্যই ফর্মুলা হিসেবে আমাকে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। তারপর যার পার্সেন্টেজ বের করতে চাই, এই ঘরের পার্সেন্টেজ বের করতে চাই, ইনটু, অথবা আমি যদি পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিই, ও সরি, আমার তো পার্সেন্টেজ লিখতে হবে, ইকুয়াল এটা ইনটু 15%। 15% এত টাকা, মাশাআল্লাহ। কি করলাম আবার একটু দেখি, মেডিকেল অ্যালাউন্সে আমাদের 10%, তাহলে 10% ওভারঅল সবকিছু কিন্তু আমার বেসিক স্যালারির উপর বেস করে, ইকুয়াল আমি বেসিক স্যালারির ইনটু 10%। 10%-এ 5,000 টাকা আসছে। পার্সেন্টেজটা কিভাবে বের করলাম একটু খেয়াল করছেন কিনা আপনারা? টিফিনে আমার 80 টাকা, এখানে আর কিছু করার নাই, পার্সেন্টেজ দরকার নেই, সরাসরি 80 টাকাই পাবে, সবাই 80 টাকা পাবে। অ্যাডভান্স তো যে যত টাকা নেবে সে তত টাকা তার এখানে অ্যাডভান্স হিসেবে থাকবে। প্রভিডেন্ট ফান্ড সবার বেসিক স্যালারির 7% টাকা কেটে নেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড হিসেবে। তাহলে আবার পার্সেন্টেজের কনসেপ্টটা চলে আসছে, 7% ইকুয়াল বেসিক স্যালারির ইনটু 7%। খেয়াল করেন, ইকুয়াল কোন ঘরের পার্সেন্টেজ করতে চাই, যেই সেলটার পার্সেন্টেজ করতে চাই সেই সেল ইনটু 7, যত পার্সেন্ট করতে চাই তারপরে পার্সেন্টেজ আইকন, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। তাহলে এখন আমি প্রত্যেকটা কি ধরে ধরে আবার সেম ফর্মুলা লিখবো? সেটা কিন্তু আমরা লিখবো না। এক্সেলে মজা হচ্ছে এখানে, আমি যে এই ফর্মুলাটা লিখছি যে বেসিক স্যালারির 15% এই ঘরে বসবে, এখন আমি জাস্ট এই কর্নার ধরে ড্র্যাগ করে দেব, তাহলে সে প্রত্যেকটা থেকে ধরে ধরে 15% সে বের করে এখানে নিয়ে আসবে, সব ঝামেলা শেষ। একইভাবে এটাকেও করে দিলাম, এটাকেও 80, যেহেতু এটার ভিতরে কোনো ফর্মুলাই লিখে নেই, অ্যাডভান্স যে নেবে তার, তাহলে এটা নিয়ে আমাদের টেনশন নাই, এটাকে আমরা দিয়ে দিলাম। অ্যাডভান্স ধরেন যে এই লোকটা 25,000 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছে, তারপরে এই লোকটা নিয়ে ফেলছে ধরেন যে 50,000 অ্যাডভান্স নিয়ে ফেলছে, তারপরে এই লোকও 50,000 অ্যাডভান্স নিয়ে ফেলছে, ব্যাস যে অ্যাডভান্স নিবে তার নামের পাশে অ্যাডভান্সের টাকা উঠবে, আর যদি না নেয় সে টোটাল স্যালারিতে ওই অ্যাডভান্স যেহেতু নেয় নাই ফুল টাকাটাই পাবে। এবার আসেন আমাদের টোটাল করার পালা। টোটালের ক্ষেত্রে আমার বেসিক স্যালারির সাথে তার বাসা ভাড়া যোগ হবে, মেডিকেলের জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা যোগ হবে, টিফিনের টাকাটা তার এটার সাথে যোগ হবে, অ্যাডভান্সের টাকা কিন্তু তার সাথে যোগ হবে না, এটা বিয়োগ হবে, কারণ সে এই টাকাটা নিয়ে গেছে। এবং প্রভিডেন্ট ফান্ডটাও বিয়োগ হবে, কারণ হচ্ছে এই টাকাটাও তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে, পরবর্তীতে তাকে এই টাকাটা আবার দেওয়া হবে। তাহলে আমার সবগুলাই বেসিক স্যালারির সাথে যোগ হবে, অ্যাডভান্স এবং প্রভিডেন্ট ফান্ড বাদে। প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাডভান্স এটা আমাদের মূল স্যালারি থেকে বিয়োগ হবে। তাহলে আমরা করে ফেলি, ইকুয়াল সাইন বেসিক স্যালারির সাথে যোগ করে দিলাম হাউস রেন্ট,
আরো যোগ করে দিলাম মেডিকেল অ্যালাউন্স, টিফিন। আচ্ছা, বাকি অ্যাডভান্সটাকে আমাদের মাইনাস করতে হবে, মাইনাস অ্যাডভান্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড। ওকে, এই যে আমার টোটাল চলে আসছে। আমি যদি ড্র্যাগ করে দিই, ব্যাস সবার স্যালারি চলে আসলো। কত মজা, তাই না? খুব দ্রুত বলছি, কার কার সমস্যা আছে ভাইয়া বলেন। ভাইয়া এখানে হচ্ছে যে কি ওই যে আপনি তো প্রত্যেকটা এই বা প্লাস করে করে বসাইছেন, তাহলে দেখা যাবে যে এখানে আরো এমপ্লয় অনেক হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি একইভাবে প্লাস বসাইতে হবে নাকি কোনো শর্টকাট ভাবে বসানোর সুযোগ আছে? প্লাস বলতে কি এই যে এই প্লাস গুলা, এখানে যে প্লাস গুলা দিলাম। না না, হ্যাঁ হ্যাঁ, এটাই দিলে তারপরে হচ্ছে যে কি যে বেসিক স্যালারির মধ্যে 50,000, তারপর হচ্ছে হাউস রেন্টের মধ্যে 7,500, তারপর হচ্ছে দেখি মেডিকেলের মধ্যে যেটা 5,000 টাকা, এটা প্রত্যেকটা একটা একটা সংখ্যা করে বসাইছেন। হ্যাঁ, আচ্ছা, এখন এখন দেখি ধরেন যে আমি নিচে আইসা আমার আরো এমপ্লয়ি বাড়লো, জি আমি হচ্ছে 9-10টাকে ধরে ড্র্যাগ করলাম, আমার এইখানে আরো বাড়ছে অনেকগুলা। ধরেন এইখান থেকে আমার আরো বাড়লো। এখন আমার কিন্তু ফর্মুলা লেখা শেষ, আমার আর কিচ্ছু লিখতে হবে না, আমি জাস্ট এই ফর্মুলা গুলাকে জি। ড্র্যাগ করে দিয়ে দেব যে আমার কত দূর পর্যন্ত আছে। এটাই হচ্ছে আমার কাজ, আলাদা কোনো কাজ নেই। তাহলে জাস্ট ড্র্যাগ করে দিয়ে দিলাম, তাহলেই হবে। 80 টাকা আসছে, কারণ আমরা এখনো পর্যন্ত বেসিক স্যালারি দিই। বেসিক স্যালারিটা শুধু আপনি ইনপুট দিবেন, বাকি কিছু ইনপুট দিতে হবে না আপনাকে। বেসিক স্যালারি আপনি শুধু 5,000 টাকা দেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া। প্রশ্নটা হচ্ছে যে বেসিক স্যালারি এরপরে যেগুলো আমার ওই যে উপরে যোগ হলো মেডিকেল, এরপরে প্রভিডেন্ট ফান্ড, এর সাথে যখন আরো কিছু যোগ হবে তখন কি ওই একই সিস্টেমে যোগ করে হ্যাঁ, দিতে হবে কিনা? একই সিস্টেমে। এখন একটা প্রতিষ্ঠানের বিষয়টা এরকম হয় না যে প্রত্যেকদিন নতুন নতুন খাতে তাকে টাকা দেওয়া হবে। একটা ফিক্সড একটা বিষয় থাকে, সেই অনুযায়ী আপনি একবার ঘরটা তৈরি করে ফেলবেন, বাস। জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, ভাই, ওই আর যে কার? আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম যে এটা শর্টকাট মানে করা যায় কিনা। শর্টকাট বলতে আমরা যে অনেক সময় দেখা যাচ্ছে যে কি এই যে 50,000 যে ঘরটা আছে এইচ বা H7 দিলাম, এই ফর্মুলা দিলাম H7 দিলাম, হ্যাঁ, তারপর শেষের দিকে যে ঘরটা আছে ওই ঘরটা দিলাম, শেষের দিকে সংখ্যাটা বেড়ে যায় মানে সংক্ষেপে। এখন আপনি তো প্রত্যেকটা একটা একটা করে এ প্লাস দিয়ে বসাইছেন বা করছেন, হ্যাঁ এই যে আচ্ছা, এভাবে করে। এখন এইখানে হচ্ছে কি সব যদি আমার যোগ হইতো তাহলে সমস্যা ছিল না। জি 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 আমার কিন্তু মাইনাস আছে, জি জি। সেই আচ্ছা আচ্ছা কারণে আপনি অটো সাম চাইলেও দিতে পারবেন না। অটো সাম দিলে কি হবে, সব যোগ হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবারে আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ওইটাই কি করতে হ্যাঁ, চাচ্ছিলাম। ঠিক আছে এই ভাই, জায়গা বুঝতে থেকে পারছি। এটা আমাদেরকে এভাবে করতে হবে। আর যদি খুব বেশি অটো সাম করতেই হয় তাহলে আমাদেরকে করতে হবে কি জানেন, ইকুয়াল সাইন অটো সাম দেন, অটো সাম দিয়ে বলে দিবেন যে আমার এই কয়টা সাম হবে, এই কয়টা সামের সাথে তারপরে আবার এই দুইটা মাইনাস করতে হবে। তাহলে এই হাসেলে যাওয়ার চাইতে আমার মনে হয় যে ওইটাই ভালো। জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো বিষয়ে, এখানে 30 জন ভাই, কারো কোনো সমস্যা নাই? মাশাআল্লাহ, আমি তো তাহলে খুব ভালো বুঝাই, অথবা আপনারা মানে একেবারে খুব খারাপ বুঝাই। হুম, ঠিক আছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটু সামনে আগাই, আমাদের অনেক কিছু শিখতে হবে ইনশাআল্লাহ। আমরা এই প্র্যাকটিসটা একটু বাসায় করে নিতে হবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করলে তখন দেখবেন যে একটা জিনিস হয়তো কাজ করতেছে না, বা এইখানে দেখলেন। এখন তো আমি কাজ করতেছি কারণ হচ্ছে 2013 সাল থেকে আমি কাজ করি, সেই জায়গা থেকে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আপনি প্রথম কাজ করতে গিয়ে দেখবেন যে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভুল হচ্ছে। এখন আপনি খুবই খুশি, কি ব্যাপার, বাহ মাশাআল্লাহ ভাই বুঝাইতেছে, এটা খুবই সহজ। কারণ ভাই হচ্ছে কিন্তু এই 5-7 বছর কাজ করে, এই কারণে তার ভুল হচ্ছে না। আপনার নতুন হিসেবে ভুল হইতে পারে, হতাশ হওয়ার কিছু নেই। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারও সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, 4th ক্লাসে জাস্ট একটা বিষয়, আমাদের সময় হবে কিনা 9:53। চেষ্টা করি একটু একটু 10 মিনিট সময় লাগলে ভাই বাড়াই দেন ইনশাল্লাহ, নাকি একেবারে 10টায় শেষ করব? না ভাই, ঠিক আছে, সমস্যা নাই, আপনার মতো করে আপনার সময় থাকলে তো আচ্ছা, তার না সময় আমি উপর চাচ্ছি ডিপেন্ড যে করে। অ্যাটলিস্ট এইখানে যা আছে এগুলা একটু শেষ করতে পারলে অনেক কিছু শেখা যাবে এর ভিতরে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইফ স্টেটমেন্টটা শিখবো এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন থেকে নেক্সট 10 মিনিট সব চিন্তা বাদ দিয়ে একটু এই দিকে কনসেন্ট্রেশন করি আমরা। কারণ এটা যদি আপনি বুঝে যান,
এক্সেলের নেক্সট যদি আপনি যত কাজ করবেন তার আমার মনে হয় যে 80% কাজ সহজ হয়ে যাবে শুধু ইফ স্টেটমেন্টটা আপনি যদি বুঝতে পারেন। বাস, ইফ স্টেটমেন্টটা কি? ইফ স্টেটমেন্টটা আমাদের কন্ডিশনের মতো করে কাজ করে। আমরা অনেক সময় বলি না, যদি তুমি ঢাকাতে আসো তাহলে তোমাকে 500 টাকা দেবো, আর যদি ঢাকাতে না আসো তাহলে তোমাকে আমি বিকাশ করব, 300 টাকা পাবা, আসলে তুমি বেশি পাবা। এই যে যে একটা কন্ডিশন দিয়ে দিলাম, সে ঢাকা আসা সাপেক্ষে 500 পাবে, আর যদি ঢাকাতে না আসে তাহলে সে 300 টাকা পাবে। এটাই হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের কাজ। খুব সংক্ষেপে বললাম, কিন্তু এটা দিয়ে এত পাওয়ারফুল সব কাজ করা যায় যে আপনি অবাক হবেন যে মাশাআল্লাহ এত সব কাজ এটা দিয়ে করা যায়। তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হয়। এক হচ্ছে প্রথমে তাকে শর্ত দিতে হবে, শর্তটা কি। দ্বিতীয় হচ্ছে শর্তটা যদি ফিল আপ হয় তাহলে কি হবে, আর শর্তটা যদি ফিল আপ না হয় তাহলে কি হবে। ব্যাস, এই দুইটা অপশন, শর্ত ফিল আপ হইলে কি হবে, শর্ত ফিল আপ না হইলে কি হবে, এই দুইটা অপশন আমাকে বলতে হবে। আর প্রথমে শর্তটা বলে দিতে হবে, শর্তটা কি। ওকে, তাহলে এই ইফ স্টেটমেন্টটা প্র্যাকটিস করার জন্য আমাদের এখানে 3টা প্র্যাকটিস দেওয়া আছে। এক হচ্ছে আমি এটাকে একটু মাঝখানে নিই, ভোটার সিলেকশন লিস্ট, যে আমরা এই লোকটা ভোটার কিনা সেটা আমরা বের করব। তাহলে ভোটার এর জন্য আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যদি তার বয়স এইজটা 18+ হয়, 18 অথবা 18-র উপরে হয়, তাহলে তাকে আমি বলবো ভোটার, আর তা না হলে সে নন ভোটার থাকবে, কিছু করার নেই। তার বয়স যদি 17 হয় তাহলে সে নন ভোটার, 18 হইলেই সে ভোটার। ইভেন সে যদি 218 হয় তারপরও সে ভোটার। এখন আপাতত আমরা এই শর্তেই থাকি, বাস্তবে হয়তো বা 218 বছর সেই ভোটার রাখবো না আমরা, দেশের সংবিধান আলাদা কিছু থাকতে পারে, বাট আপাতত আমরা এই দুইটা কন্ডিশনের ভিতরেই থাকবো। এক হচ্ছে যদি তার বয়স 18-র নিচে হয় তাহলে সে নন ভোটার, আর যদি 18 থেকে শুরু করে উপরে হয় তাহলে সে ভোটার। এই কন্ডিশনটা উপর বেস করে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি, আমাদের ইফ স্টেটমেন্টটা কাজে লাগায় আমরা এই কাজটা করব। চলেন আমরা শুরু করি ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। এইখানে এই ঘরগুলাতে তো আমাকে লিখতে হবে যে আউটপুটটা সে আসলে ভোটার নাকি নন ভোটার। তাহলে আমি এখানে আসলাম, আসার পর ফর্মুলাতে চলে আসেন। আমি এটা লিখেও দেখাইতে পারতাম, ফার্স্ট টাইম লিখে দেখাচ্ছি না, আমি লিখে দেখাবো একটু পরে। প্রথম আপনি ফর্মুলাতে আসেন, সহজে কিভাবে করা যায়। ফর্মুলাস, এখান থেকে লজিক্যাল, লজিক্যাল থেকে ইফ। আবার খেয়াল করি, ফর্মুলাস, লজিক্যাল, লজিক্যাল থেকে ইফ। এইখানে আসলাম, এইখানে দেখেন আমি 3টা বিষয় বলছিলাম। প্রথমে কন্ডিশনটা দিতে হবে, তারপরে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কি, আর মিথ্যা হইলে কি। এই কয়টা অপশন আপনাকে এখানে ইনপুট দিতে হবে। লজিক্যাল টেস্টটা হচ্ছে তার বয়সটা আমার চেক করতে হবে। তাহলে আমি প্রথমে লজিক্যাল টেস্টে এসে তার এই বয়সটা, এই ঘরটা সিলেক্ট করলাম। এই ঘরটা যদি গ্রেটার দেন 17, 17-র চেয়ে বেশি হয়, অথবা আপনি লিখতে পারেন গ্রেটার দেন অর ইকুয়াল 18, একই কথা। 17-র চেয়ে বেশি মানে 18 থেকে শুরু, আর 18-র সমান অথবা বেশি, একই কথা হইল। তাহলে আমরা আপাতত হচ্ছে গ্রেটার দেন 17 দেই, 17 থেকে বেশি। ভ্যালু ইফ ট্রু, যদি এই কথাটা সত্য হয়, অর্থাৎ তার বয়স যদি 17-র চেয়ে বেশি হয়, তখন আমরা কি করব, তাকে বলে দেব হচ্ছে ভাই তুমি ভোটার। ঠিক আছে। অবশ্যই আমরা যখন কোনো ফর্মুলা লিখবো, এখানে যদি কোনো টেক্সট আসে, নাম্বার না টেক্সট, টেক্সট আসলে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন কিছু একটা দিতে হবে আপনাকে। এই সিঙ্গেল কোটেশনের ভিতরেই লেখাটা লিখতে হবে। সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন বুঝতে পারছেন কিনা? এই যে এটা হচ্ছে আমার ডাবল কোটেশন, জি ভাই, এর বুঝতে ভিতরে পারছি। লেখাটা আমাকে দিতে হবে, তা না হলে কিন্তু সে কাজ করবে না, এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করবে, তখন দেখবে যে নাম্বার এটা যোগ বিয়োগ কিছুই হচ্ছে না। তাহলে সে যদি ভোটার হয়, 17-র উপরে হয় তার বয়সটা, তখন তাকে আমরা ভোটার বলবো। আর যদি এই কন্ডিশনটা ফিল আপ না হয়, কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তখন তাকে আমরা বলবো যে ভাই তুমি কান্নাকাটি করে লাভ নাই, তুমি নন ভোটার। এবং এটাকেও কোটেশনের ভিতরে দিয়ে দিলাম। আবার একটু খেয়াল করি, আমার 3টা অপশন খেয়াল করতে হবে। প্রথমে শর্তটা কি, এবং শর্তটা ফিল আপ হইলে কি হবে, ফিল আপ না হইলে কি হবে। তাহলে আমি শর্ত দিলাম বয়স হইতে হবে 17-র চেয়ে বেশি, কন্ডিশন ফিল আপ হইলে সে ভোটার, কন্ডিশন ফিল আপ না হইলে সে নন ভোটার। এইটুকুই। ওকে, সে ভোটার, মাশাআল্লাহ, আমরা একজন ভোটার পেয়ে গেলাম। এবার যদি আমরা সেই লজিকটা সম্পূর্ণ ইয়াতে দিয়ে দিই,
দেখেন নন ভোটার পাওয়া গেছে, এইখানে নন ভোটার পাওয়া গেছে, এই যে নন ভোটার পাওয়া গেছে। বাহ, ভালোই তো, আমরা ভোটার নন ভোটার সিলেক্ট করে ফেললাম। এখন আপনি যদি এটা ধরে ধরে সিলেক্ট মানে খুঁজতে যাইতেন যে কার বয়স 17-র উপরে আছে, এইগুলা আমি একটু ধরে ধরে লিখি। এইখানে তো কয়টা আছে, 50টা আছে। আপনার যখন 50,000 বা 1 লাখ ডাটা আসবে তখন আপনি কিভাবে করবেন? তখন আপনার এটা হচ্ছে সিম্পল ওয়ে, যে আমি সহজেই বের করে ফেললাম। যতটুকু বললাম অতটুকু বোঝা গেছে কিনা? জি ভাই, এটা বুঝতে পারছি। জি, কিন্তু বুঝতে এখানে যদি ওই যে আরেকটা বিষয় আপনি এর আগে একটু আগে বুঝিয়েছিলেন, যেটা এই যে নন ভোটার বা ভোটার যারা, তাদেরকে যদি আমি যদি একটু কালার করে দিতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এটা কন্ডিশনাল সুযোগ? ফরম্যাটিং জি জি অবশ্যই সুযোগ। তাহলে জি জি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব এখানে। যদি ভোটার হয় তাহলে তাদেরকে এক রকমের কালার দেব, নন ভোটার হলে আরেক রকমের কালার দেব। জি জি ওকে, ভাই। আমরা সিলেক্ট করি যতটুকু আছে সবগুলোকে, হোম, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা এখানে দেব টেক্সট দ্যাট কন্টেইন, টেক্সট দ্যাট কন্টেইন, অর্থাৎ ভোটার লেখাটা যেখানে থাকবে সেগুলাকে এক কালার দেব, আর জি নন ভোটার লেখা যেখানে সিলেক্ট থাকবে, নন ভোটার লেখা থাকলে তাকে অন্য একটা কালার দেব। তাহলে টেক্সট দ্যাট কন্টেইনে আসলাম, কি লেখাটাকে দেব আমরা? ভোটার। ডাবল কোটেশন দিয়ে দেন যাতে কোনো ঝামেলা না হয়। সরি, ভোটার। এগুলাকে আমি কি করে ফেললাম, কাস্টম কালার দিয়ে দিলাম, ফিল কালার দিলাম ব্ল্যাক, এবং ফন্ট কালার দিলাম হোয়াইট। ওকে, কি ব্যাপার, কোনো ভোটার খুঁজে পাই নাই? আস্তাগফিরুল্লাহ, এটা কি হয়েছে? চলেন আমরা আবার ট্রাই করি। সব সিলেক্ট করলাম, এইখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, টেক্সট দ্যাট কন্টেইন, এটাতে আসলাম। ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন দ্য টেক্সট ভোটার, এই লেখাটা যাদের ভিতরে থাকবে তাদেরকে আমরা কি কালার দেব? কাস্টম, ফিল, ব্ল্যাক, ফন্ট কালার, ভোটার। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে নন ভোটার লেখাটার ভিতরে কিন্তু ভোটার আছে, জি খেয়াল করছেন? জি ভাই। তাহলে এইখানে আমরা আর কোন অপশন আছে আমাদের এখানে? ডুপ্লিকেট ভ্যালু, টেক্সট দ্যাট কন্টেইন ইকুয়াল টু জালাল ভাই, ইকুয়াল টু তে কি আছে আমার? ইকুয়াল টু তো সংখ্যা দিতে হবে আমাদেরকে, তাহলে এই সুযোগটা আমাদের হাতে নাই। আর কি করতে পারি আমরা এখান থেকে? মোর রুলস থেকে, আচ্ছা তাহলে এটা খুঁজতে হবে যে ডুপ্লিকেট হয়ে গেলে আমার কি করার আছে, কারণ সেম লেখা কিন্তু ভোটার, জি এখানে ভাই। কোনো একটা সাইন দিতে হয়। আমার প্রোগ্রামিং এ আমরা যেটা করতাম সেটা হচ্ছে, আচ্ছা ট্রাই করি প্রোগ্রামিং এর কনসেপ্টটা এখানে কাজে লাগে কিনা। লাগলে ভালো, না লাগলে নেক্সট ক্লাস, আমাদের সব সুযোগ আছে। টেক্সট দ্যাট কন্টেইন ভোটার, ভোটারকে যদি আমি, সবগুলো একসাথে সিলেক্ট করা হইতেছে এই কারণে মনে হয় হয়ে যাচ্ছে নাকি। আমরা এন্ড সাইন দেই, এখানে ওই কনসেপ্টটা কাজ করতেছে না। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, যে এইখানে ভোটার শব্দটা এটাতেও আছে, নন ভোটারেও আছে। জি ঠিক ভাই। আছে? এই কারণে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। সালাম আমরা যদি আলাইকুম। এইখানে যদি জাস্ট ভাইয়া, নন ভোটার যেটা লেখা আছে এটাকে যদি আমরা আলাদা ফিল্ড দিয়ে দেই তাহলে কি আহ, পরিবর্তন হবে কিনা? নন ভোটারকে বলেন, আবার একটু বলেন। নন ভোটারের ফিল্ডের কালারটা আলাদা করে দিলাম এবং টেক্সট কালারটা আলাদা করে দিলাম। এই যে এখন হবে, দেখেন এখন আমার আর ভোটার নাই। আমি যদি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, টেক্সট দ্যাট কন্টেইন, আমি বলে দিলাম ভোটার, তাদেরকে আমি একটা কালার করে দিই, কাস্টম কালার, ফিল, ব্ল্যাক, ফন্ট কালার,
হোয়াইট। ওকে, এইবার কাজ হয়েছে। ওকে, আমি বাকিগুলাকে আবার বললাম যে যারা নন ভোটার আছে টেক্সট দ্যাট কন্টেন এনভি, তাদেরকে আমি হচ্ছে কাস্টম ফিল ইয়েলো কালার দিয়ে দিলাম অথবা রেড কালার দিয়ে দিই, যে তাদের এখনো বয়স হয়নি, এখান থেকে ইয়েলো করে ফেললাম। ওকে ওকে, জি ভাই বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছিল ওইখানে, তবে সমস্যাটা আমাদের সমাধান খুঁজে বের করা দরকার। ইনশাআল্লাহ আমরা তাহলে নেক্সট ক্লাসে এই সমাধান খুঁজবো। আর কি জানে ভাই, কি জানি বললেন মাঝখানে কোন এক ভাই? আমি যেটা বললাম নন ভোটার পুরাটা যখন লেখা ছিল তখন হ্যাঁ আমরা যদি নন ভোটার এটার ফিল্ডটা এবং টেক্সটের কালারটা যদি পরিবর্তন করে দেই তাহলে কোনটা এখানে কাউন্ট করবে সেটা ও আচ্ছা, দেখলে এটাকে এটাকে হবে। ধইরা আবার কালার করছেন। চলেন আমরা করে দেখি, যেহেতু প্রশ্ন একটা মনে আসছে। এই যে দেখেন, আমি যদি এখানে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক আর কাজ করতেছে না, তার মানে কন্ডিশনাল ফরম্যাটিং এর পাওয়ার বেশি। বুঝা গেছে? ম্যানুয়ালি যদি একটা দেই, আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি আরেকটা দেই, তাহলে এই ম্যানুয়ালটা আর কাজ করবে না, আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ যেটা আছে সেটাই কাজ করবে। প্রশ্নটা কি এরকমই ছিল কিনা? না ভাই, আমি এরকম বিষয়ে বলি নাই। আমি আচ্ছা বলছি বলেন। যখন ভোটার আমরা এখানে কন্ডিশন করে দিলাম হ্যাঁ তখন নন ভোটার এবং ভোটার দুইটাইতে একসাথে ফিল্ড এবং ফন্ট কালার একই হয়ে যাচ্ছে, আমরা আলাদা করতে পারতেছিলাম না। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আমরা নন ভোটারটাকে আলাদা ফিল করে দিলাম তখন ওইটা আলাদা কাউন্ট করবে, তখন আলাদা হয়ে যেত সম্ভবত। আমি হয়তো এক্সাক্ট বুঝতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। জি ভাই। আচ্ছা ইনশাল্লাহ তাহলে এটা নিয়ে আমরা গভীর ডিসকাশন করবো ইনশাল্লাহ। আজকে এই 3টা প্র্যাকটিস একটু শেষ করি। চলেন, এই বাকিগুলা ইজি, একই ঘটনা, কঠিন কিছু না। আমরা কি করব, এই যে 35 এর উপর হলে পাস, 33 আর বাকিটা ফেল, একই ঘটনা। তবে এইখানে আমরা একটা কাজ করতে পারি, যে আমি এর আগের বার তো কি করছি, ওইখানে গেছি ফর্মুলা থেকে লজিক, লজিক থেকে ইফ দিয়ে দিছি, কিন্তু এটাকে আমার বারবার ওইখানে গিয়ে লেখাটা এটা কিন্তু কষ্টকর ব্যাপার। এর চেয়ে বেটার আপনি এটার ফর্মুলাটা কিভাবে লিখতে হয় সেই বিষয়টা শিখে ফেলি আমরা, তাহলে দেখা যাবে যে আমি যে কোনো জায়গায় এই ফর্মুলাটা লিখতে পারতেছি। তাহলে আমি কি করব, ইকুয়াল সাইন, আমাদের ইফ নামে একটা ফাংশন আছে, এই ইফ ফাংশনটা নিয়ে ফেললাম। এখন দেখেন এই যে নিচে 3টা অপশন এখন দেখাচ্ছে। লজিক্যাল টেস্ট, প্রথমে আমার লজিক্যাল টেস্টটা দিতে হবে, অর্থাৎ কন্ডিশন যেটাকে আমরা বললাম, লজিক্যাল টেস্টটা দিতে হবে। তারপরে হচ্ছে ভ্যালু যদি ট্রু হয় তাহলে কি হবে সেটা দিতে হবে, তারপর যদি ফলস হয় তাহলে কি হবে সেটা দিতে হবে। জাস্ট কমা কমা দিয়ে লিখলেই হবে। তাহলে শর্ত দিলাম কি, এই যে মার্কস এই ঘরটা যদি গ্রেটার দেন 32 অথবা গ্রেটার দেন ইকুয়াল 33, একই কথা। যদি আমার মার্ক 33 এর সমান অথবা বেশি হয় তাহলে কি করব আমি, সত্য হইলে তাকে বলবো যে ভাই তুমি পাস। আর যদি সমান না হয় তাহলে তাকে বলবো যে ভাই তুমি ফেল, আমার কিছু করার নাই। এবং একটা ব্র্যাকেট শুরু করছিলাম ইফ এর মাধ্যমে, এই ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম, ডান। যে কাজটা আমি ওইখানে গিয়ে ফর্মুলাতে গিয়ে তারপরে হচ্ছে লজিক্যাল ইফ এইভাবে করছিলাম, সেম কথাটাই আমি এইখানে জাস্ট হাতে লিখলাম। হাতে লেখার একটা মজার বিষয় হচ্ছে, আমার যখন কন্ডিশনের ভিতরে আরো কন্ডিশন ঢুকবে, তার উপর আরো কিছু বিষয় ঢুকবে, এন্ড ঢুকবে, অর ঢুকবে, বা অন্য কোনো ফাংশন ঢুকবে, তখন এই লেখাগুলো আমার জন্য সহজ। তো সেই জায়গা থেকে এই লেখার প্র্যাকটিসটা করা দরকার। আমি চাইলে অবশ্যই এখান থেকে তাদের যে ফিচার আছে সেটাও করতে পারি, সমস্যা নাই। বাট দুইটা অপশনই দেখাইলাম, এবং বেটার হচ্ছে আপনি লেখাটা প্র্যাকটিস করেন, তাহলে ভালো হবে। তাহলে আমি পাস ফেল করে ফেললাম। এখন পাস ফেলকে একইভাবে আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং দিতে চাই, হাইলাইট পাস যেগুলো আছে সেগুলাকে আমরা গ্রিন করে দেই, ফিল গ্রিন কালার, ফন্ট কালার দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, আরেকটা ফরম্যাটিং দিতে হবে আমাদেরকে, যদি ফেল হয় তাহলে আমাদের কাস্টম ফরম্যাট থেকে ফেল দিলাম হচ্ছে রেড, এবং কালার দিয়ে দিলাম ইয়েলো।
ওকে, তাহলে দেখেন যারা যারা পাস করছে পাস, যারা ফেল করছে একেবারে রেড কালার হয়ে গেছে। ওকে, সর্বশেষ আমরা হচ্ছে সিলেক্টেড নন সিলেক্টেড, একই কথা, জাস্ট আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদের এটার সাথে যারা অপরিচিত তাদের জন্য। এই কারণে মানে ঘটনা সেম, আলাদা কিছু না। আমি কি করব, 40-এর উপরে পাইলে বা 40 অথবা 40-এর উপরে পাইলে সে সিলেক্টেড, তা না হলে নন সিলেক্টেড। ইকুয়াল ইফ ফর্মুলাটা আমি নেব, নেওয়ার পর বলবো যে লজিক্যাল টেস্ট মানে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয় তাহলে তাকে বললাম যে ভাই তুমি সিলেক্টেড, অ্যাজ দিলাম, সিলেক্টেড লিখে দিই। আর যদি সেটা না হয় তাহলে তাকে বললাম যে তুমি এনএস, নন সিলেক্টেড। ব্যাস, এই যে দেখেন এরকম ট্যাং করে আওয়াজ আপনারাও ভবিষ্যতে পাবেন। ঘটনা কি, ঘটনাটা আমরা একটু খুঁজে বের করি। হ্যাঁ, ইফ দিলাম, তাহলে এই যে সিলেক্টেড এবং এটা হচ্ছে নন সিলেক্টেড, কোথায় সমস্যা মনে হচ্ছে? ব্র্যাকেট তো আমরা ক্লোজ করছি, কি বলে একটু শুনি। দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস ফর্মুলা, নট ডাবল কোটেশন দেই নাই, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন। এটা তো খুবই খারাপ কথা। ওকে, আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম, ব্যাস। সিলেক্টেড আর নন সিলেক্টেড, একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা সিলেক্টেড গুলাকে আলাদা কালার এবং নন সিলেক্টেড গুলাকে আলাদা কালার করতে পারি ইনশাআল্লাহ। তাহলে ইফ এর একটা বেসিক এক্সাম্পল আজকে আমরা দেখলাম, ইফ দিয়ে কিভাবে কাজ করে এবং ইফ এটা আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে কাজ করে, এই বিষয়গুলা। এখন আজকের ওভারঅল যে বিষয়গুলো দেখাইলাম সেই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা নিতে পারি। বেটার অপশন হবে অবশ্যই প্রশ্ন এখন যাদের আছে সেগুলো বলে ফেলবেন, কালকে প্র্যাকটিস করার পর আপনারা দেখবেন যে অনেকগুলা প্রশ্ন চলে আসছে। কারণ ইফ স্টেটমেন্টের সাথে যারা নতুন তাদের কিছু ঝামেলাটা হওয়া স্বাভাবিক। জি প্লিজ, কেউ একজন লিখেছেন একটি চ্যানেলের নাম সাজেস্ট করুন বলছিলেন। হ্যাঁ, চ্যানেলের নাম হচ্ছে ট্রাম্প এক্সেল, এই চ্যানেলটা দেখতে পারেন। তবে আপনার বেসিকটা যাদের কমপ্লিট না তারা না, যাদের বেসিক কমপ্লিট ট্রাম্প এক্সেল এই চ্যানেলটাতে আপনি ঢুকতে পারেন। এই অ্যাডভান্সের অনেক বিষয় নিয়ে আলোচনা করছে এবং মানে যদি আপনি সিরিয়াসলি আগাইতে চান আপনি দেখবেন যে অনেক বিষয়, এবং তার প্লে লিস্ট ধরে আগান, এলোমেলো ভাবে না আগাইয়া আপনার যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো একটু শিখে ফেলেন। এবং এখান থেকে কি বলে আমাদের অ্যাকাউন্টস রিলেটেড যারা বা হচ্ছে ফাইন্যান্সের স্টুডেন্ট আছেন তাদের বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো কাজ করবে এটা। হাজিরা শিট কি দেওয়া হবে না? আচ্ছা ভাই দিবেন হয়তো। আচ্ছা, তাহলে আর কারো কোনো বিষয় হাজিরা দিতে থাকেন আপনারা, আমরা এর ভিতরে যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা একটা আলোচনা করে ফেলি। দুইজন ভাই হাত উত্তোলন করেছেন, আমরা আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। চ্যানেল নামটা মনে হয় চ্যাট বক্সে লিখে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া, আমাদের যাদের ল্যাপটপ নাই তারা কি মোবাইলে এটা প্র্যাকটিস করতে পারবো কিনা? মোবাইলে প্র্যাকটিস করতে পারবেন, বাট বেটার কারোটা ধার করে হইলো এই 9টা দিন বা 10টা দিন একটু চেষ্টা করা। তবে না থাকলে যে হবে না বিষয়টা এরকম না, একটু কষ্ট করে লিখতে হবে। ইয়ের সাথে একটু কিবোর্ড কানেক্ট করাই নিতে পারেন মোবাইলের সাথে ওটিজি কেবলের মাধ্যমে। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ভাই, আর কারো কোনো বিষয়ে? আর কে কোন একজন ভাই হাত তুলেছেন? কথা শেষ। ঠিক আছে, যদি কারো কোনো বিষয় না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স দিতে থাকেন। আমার পক্ষ থেকে এইটুকুই। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।